নানা কৌশলে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। কোনোভাবেই আগে মানা হবে না গণভোট, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোকে দেয়ায় সমালোচনা। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। এই গণভোটের এত ডেসপারেশন কেন? গণতান্ত্রিক স্পিরিটের বাইরে গিয়ে করতে হবে? তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়। নভেম্বরে গণভোট ঠেকাতে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াতের। 5 দাবিতে যমুনায় 8 দলের স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। দাবি আদায়ের পথে দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। 7 দিন বা এই সময় শেষ হবে, তারপরে আমাদের দিক থেকে কাজ শুরু হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময়ে যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। দাম 10,000 টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে শেষ করতে হবে বিচার। গণসংযোগকে কাজে লাগিয়ে কিলিং মিশন, জেলে বসেই বাবলা হত্যার পরিকল্পনা ছোট সাজ্জাতের। 2 সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বে রক্তাক্ত চট্টগ্রাম, আটক হয়নি কেউ। মালয়েশিয়া যেতে সরকারি খরচ 79,000 টাকা হলো, এজেন্সি নেয় 5 লাখ। দুদকের হাতে 525 কোটি টাকা আত্মসাতের তথ্য, 6 এজেন্সির বিরুদ্ধে মামলা। এবং একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নিয়ে দফায় দফায় বৈঠক নতুন প্রশাসকদের। দ্রুত কার্যকর না হলে অনাস্থা বাড়ার শঙ্কা। ব্যাংকগুলো শেয়ার লেনদেন স্থগিত। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেছেন, বিএনপি রাজপথে নামে পরিস্থিতি ভিন্ন হবে। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কাজ করছে একটি গোষ্ঠী। নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ নিয়ে নাখোশ বিএনপি সহ তাদের মিত্ররা। তারা বলছেন, যে কোনো দাবি পূরণে মতামত নিতে হবে জনগণের। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, বিএনপি রাজপথে নামলে পাল্টে যাবে রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন, বিএনপি কোন দেশে আসল দল নয়। আমরা যদি রাস্তায় নামি, তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমত্যে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন। এদিন রাজধানীর বনানীতে ঢাকা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণভোট পিআর ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে একটি মহল। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিআর লাগবে আগে। এছাড়াও আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের আলোচনায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে, তাই সংবিধান সংশোধনের জন্য নির্বাচিত সংসদে তা পাশ করতে হবে। গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে? আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে? এটা তো সংসদে করতে হবে, এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ। নির্বাচন বানচাল করতে চায় যারা, তাদের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আপনি যদি আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নভেম্বরে গণভোটের দাবি আদায়ের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছে জামায়াতে ইসলামী। নেতারা বলেছেন, নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। 5 দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রার বাধার মুখে মৎস্য ভবন এলাকায় সমাবেশ করে 8 দল। পরে তাদের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে গেলে প্রধান উপদেষ্টার পক্ষে তা গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড়ে সমাবেশ করেন। জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরেই গণভোট দাবি করে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। গণভোট ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারা বলেন, দলগুলোর মধ্যে আলোচনায় বিএনপি এবং সরকারকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে, আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা যমুনা অভিমুখে রওনা হন। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। সেখান থেকে 8 দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনায় যান। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের দিক থেকে কি প্রস্তাব আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব। পরে মৎস্য ভবন মোড়ে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, তাদের দাবিগুলো সরকারকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেছে 8 দল। 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে এনসিপি। সশরীরে কিংবা অনলাইনে 10,000 টাকা মূল্যে সংগ্রহ করা যাবে এই ফর্ম। সংস্কার বাস্তবায়নের পক্ষে বিএনপি বা জামাত যে কারো সঙ্গেই জোট সম্ভব বলে এ সময় জানিয়েছেন নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানেই আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রির ঘোষণা। আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে, সেখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে, আমাদের যে মুখ্য সংগঠক আছে, জনাব হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, তাদের মাধ্যমে আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। সংবাদ সম্মেলনে আরপিও সংশোধন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কথা বলেন সম্ভাব্য জোট নিয়েও।
এই আরপিওটা যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আরপিওটা এসেছে, আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশে মিছিল মিটিং চলতেছে। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। এদিকে রাঙামাটিতে এনসিপির সমন্বয় সভায় জোট গঠন নিয়ে কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদের সাথে কোনো জোট করব না। যারা বুলেট নিয়ে প্রস্তুত আছে, জনগণ তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিবে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন, জনগণ আপনাকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত রয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। প্রণোদনার তালিকায় পছন্দের নাম না থাকায় নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন ছাত্রদল নেতা। ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মকর্তারা, অভিযুক্ত রাহাত বহিষ্কার। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আতঙ্কের এক শব্দ গুম। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 4000 মানুষকে গুমের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে মানবাধিকারের এমন লঙ্ঘন বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন সংগঠন। এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আইনের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনের ফলে আর কোনো সরকার গুমের মতো অপরাধ করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 66টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল কমিশন। আরও 16 সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে 15 কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন চূড়ান্ত করে ইসি। এর আগে গত 28 সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য 73টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। এই সংস্থাগুলোর বিরুদ্ধে যে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ 20 অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হবে এবং অভিযোগের সপক্ষে সহায়ক প্রমাণও জমা দিতে হবে বলে জানায় সংস্থাটি। শক্তিশালী টাইফুন কালমেঘের তাণ্ডবে ফিলিপিন্সে মৃত্যুর মিছিল, প্রাণহানি বেড়ে 140, এখনো নিখোঁজ 127। সেবু প্রদেশে বন্যায় ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে নতুন প্রশাসকরা। দ্রুত মার্জার কার্যকর না হলে অনাস্থা বাড়বে বলে শঙ্কা গ্রাহকদের।
জাকির হোসেন বোনকে রেখে এসেছেন মিটফোর্ড হাসপাতালে, প্রয়োজন অন্তত 5,000 টাকা। তবে ব্যাংকে এসে মাত্র 1500 টাকা নিয়ে তাকে ফিরতে হলো। এমন অবস্থা থেকে এবার নিস্তার চান তিনি। আমার টাকা 5,000 লয়, যেহেতু আমার কম বেশি আছে, আমার মাত্র দিয়েছে 1500। সরকার যদি এরা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো। মার্জার প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের খবরে কতদিনে আমানতের অর্থ তোলা যাবে সে প্রশ্ন নিয়ে অনেক আমানতকারী আসেন ব্যাংকে, জানান অসহায়ত্বের কথা। স্বস্তি যেন সাময়িক না হয় সে আকুতিও তাদের। এইবারই বোধহয় প্রথম এরকম একটা পদক্ষেপ নিল আর আমানতকারীদের জন্য 2-3 মাস ভিতর হইলে আমাদের সুবিধা আর কি। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ব্যাংকগুলোতে এলসি খোলা সহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান শাখা ব্যবস্থাপকরা। মার্জার প্রক্রিয়া ব্যাংকগুলোতে গতি ফেরাবে বলে আশ্বস্ত করেন গ্রাহকদের। আগের মতো আপনারা ব্যাংকিং করবেন, বিজনেস করবেন, আমাদের সাথে যেসব বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলা তাদেরকেও আমরা বার্তা অলরেডি আমরা পৌঁছে দিয়েছি, তারা আমাদের সাথে যোগাযোগ করছে। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন নতুন প্রশাসকরা। ব্যাংক সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে আঞ্চলিক শাখা সচল রাখার বার্তা দেন তারা। আর নতুন প্রশাসকের প্রতি আস্থা রাখার আহ্বান বাংলাদেশ ব্যাংকের। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন, তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। একই সঙ্গে বিনিয়োগ বাজারে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলেও জানান মুখপাত্র। ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের নাম না থাকায় নকলা উপজেলার কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রাহাত হাসান কাইমের বিরুদ্ধে। এই বিষয়ে ওই কর্মকর্তা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার দুপুরে শেরপুরের নকলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির কক্ষে বসে কথা বলছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম। কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের লোকদের নাম না থাকায় জবাবদিহি করার এক পর্যায়ে উত্তেজিত হয়ে চড়থাপ্পড় দিয়ে টেনে হিঁচড়ে নিজ কক্ষ থেকে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদিকে বের করার চেষ্টা করেন রাহাত। এ ঘটনায় নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী ফজলুকে আসামি করে নকলা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কর্মকর্তা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলায় কর্মরত সব সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। আসামিদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আপনি তো খারাপ কথা বলতেছেন আমার সাথে, আমি এভাবে বলছি খারাপ কথা বলতেছেন। এই পর্যায়ে উনি আমাকে চড় দেন। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা থানায় মামলা হয়েছে, আমরা আসামি গ্রেফতার করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এদিকে রাহাত হাসান কাইয়ুমকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতি এগুলার কোনো শেরপুর জেলায় জায়গা নাই। শাহরিয়ার মোরসালিন মেহেদি 34তম ব্যাচে বিসিএস ক্যাডারে 2016 সালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। সময় সংবাদ, শেরপুর। মোংলা বন্দর চ্যানেলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা 2টি ট্রলার সহ 42 যাত্রী উদ্ধার করল কোস্টগার্ড। বুধবার সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান উৎসব শেষে 2টি ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রীরা ফিরছিলেন। পশুর নদীর হারবাড়িয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে কোস্টগার্ড হারবাড়িয়া স্টেশনের সদস্যরা ট্রলার সহ যাত্রীদের উদ্ধার করে। শক্তিশালী টাইফুন কালমেইগের তাণ্ডবে বিপর্যস্ত গোটা ফিলিপিন্স। মৃতের সংখ্যা বেড়ে 140 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন 127 জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মধ্যাঞ্চলের সেবু প্রদেশে, যেখানে ঘরবাড়ি, সেতু, এমনকি বিশাল জাহাজের কন্টেইনার পর্যন্ত ভেসে গেছে পানির স্রোতে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। প্রায় 2 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। ফিলিপিন্সে তাণ্ডবের পর ভিয়েতনাম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন কালমেইগি। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।